ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে রাষ্ট্রবাদী বিজেপি সরকার। একটা বিরাট ক্ষমতার পরিবর্তন হলো এবং এই ক্ষমতা পরিবর্তনের পরেই দেখা যাচ্ছে যে সবথেকে বেশি যেই জায়গাগুলো একটু শান্ত হয়ে গেছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ যে সীমান্ত। ঠিক শান্ত বলা যাবে না, একদিকে যেমন শান্ত তেমন আরেক দিকে অশান্তির একটা কালো মেঘ দেখা যাচ্ছে ঠিক বাংলার ওপার থেকে, অর্থাৎ কাঁটাতারের ওপার থেকে। কিন্তু পুরোটাই কি কাঁটাতার রয়েছে? না, ঠিক যে সরকার এসেছে ক্ষমতায় অর্থাৎ বিজেপি সরকার, তারা নির্বাচনী প্রচারে প্রথম দিকে যে ইস্তেহারের মধ্যে যে বিষয়টাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিল এবং প্রচারেও যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছিল সেটা হলো যে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে তার মধ্যে একটা বৃহত্তর বর্ডার সীমান্ত রয়েছে যেটা উন্মুক্ত কাঁটাতার, এবং সেটাকে হাতিয়ার করেই বাংলাদেশ থেকে একটা বিরাট সংখ্যক অনুপ্রবেশকারী তারা কিন্তু অবাধে ঢুকে যেতে পারছে। এবং তারা বারবার অভিযোগ করছিল যে বিগত যে সরকার, তৃণমূল সরকার, তারা নাকি এই বিষয়গুলোকে দেখে নিয়ে অগ্রাহ্য করছিল, কারণ তারা কোনো না কোনোভাবে একটা ভোট ব্যাংকের রাজনীতির খেলায় মেতে উঠেছিল এবং ভারতবর্ষের যে ইন্টারনাল সিকিউরিটি রয়েছে সেটার সঙ্গে তারা কোনোভাবে খেলার চেষ্টা করছিল। এবং তারা বলেছিল যে এই যে বর্তমান যে সরকার, বিজেপি সরকার, তারা নির্বাচনী প্রচারে একাধিকবার বলেছে যে তারা ক্ষমতায় আসার পরে এটাকে সবথেকে বেশি গুরুত্ব সহকারে দেখবে এবং ৪৫ দিনের মধ্যে তারা এই যে উন্মুক্ত কাঁটাতার যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু করবে এবং জমি অধিগ্রহণের কাজ শুরু করবে। তো দেখা যাচ্ছে বাস্তবিক ক্ষেত্রে তাই শুরু হয়েছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর সরকার তারা কিন্তু ২৭ কিলোমিটার এলাকার যে জমি হস্তান্তরের জন্য কেন্দ্র সরকারকে হ্যান্ডওভার করে দিয়েছে। কিন্তু এইখানে অর্থাৎ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের একটা নির্বাচন হয়েছে এবং সেখানকার সরকার তাদের যে আন্তর্জাতিক সীমানা সেই সীমানাকে সুরক্ষিত করার চেষ্টা করছে, অথচ ব্যথা হচ্ছে কাঁটাতারের ওপার থেকে, অর্থাৎ ওপার বাংলা থেকে কিছু কিছু লোকের ঠিক বেদনার চিত্র ফুটে আসছে। মানে তারা কিন্তু রীতিমতো এই বিষয়টা নিয়ে একটা ক্ষোভে ফেটে পড়ছে। আপনারা ইতিমধ্যে সমাজ মাধ্যমে দেখেছেন যে ঢাকার বুকে একাধিক মিছিল তারা করেছে এবং স্লোগান দিয়েছে। স্লোগানটা একটু চেঞ্জ হয়ে গেছে, তারা নাকি এবার কঠোর পদক্ষেপ নেবে, ভারতের সঙ্গে কোনো রকমের সমঝোতায় যাবে না। এমনকি তাদের যে বাংলাদেশের বলা যায় নবনির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার, কারণ তার আগে তো এমন একটা সরকার চলছিল যেটাকে সারা বিশ্ব একটা মৌলবাদীর শাসন বলে আখ্যা দিয়েছিল, তো সেই সরকারের অবসান হয়েছে এবং নবনির্বাচিত তারেক রহমানের সরকার তারা তাদের ওপরেও প্রেশার ক্রিয়েট করা শুরু করেছে। তারা যখন একটা স্টেবল গভর্নমেন্ট নিয়ে এসে বাংলাদেশের মধ্যে একটা যে নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছিল সেই বাতাবরণটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রার যে একটা মান, সেটাকে উন্নতির যে একটা চিন্তাধারা, বিচারধারা, তারা যখন সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে এগোচ্ছে তখন ঠিক আবার সেই মৌলবাদী শক্তিগুলো চাগার দিয়ে উঠেছে। কি নিয়ে না, পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের অপোজ করে তারা ভারতের সঙ্গে সরাসরি সংঘাতের মতো একটা বার্তা দিতে চাইছে, নিজেদের দেশের সরকারকে চাপে রাখার চেষ্টা করতে চাইছে এবং সেরকমই বার্তা দিচ্ছে। যদিও এটা বাংলাদেশের কাছে নতুন কিছু নয় বা ভারতের কাছে নতুন কিছু নয়, কারণ আমরা বাংলাদেশে এর আগে একাধিকবার দেখেছি যে সংখ্যালঘু নির্যাতন, তারা বারবার বলে যে ভারতে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ ভারতবর্ষের সংখ্যালঘুদের যতটা অধিকার রয়েছে, যতটা তারা ফ্যাসিলিটি পান এবং যতটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা বিলং করছেন, বাংলাদেশে ঠিক তার একটা উল্টো চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং বাংলাদেশে বিভিন্ন রকম বিষয়কে হাতিয়ার করা হয় একাধিক সময়ে। তার মধ্যে আমরা একটা যদি খুব বড় বিষয়কে সামনে উঠিয়ে আনি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বারবার একটা শব্দবন্ধ আমরা শুনতে পাই, যেটা ভারতবর্ষে কিন্তু প্রচলিত নয়, 7 সিস্টার। এই 7 সিস্টার নাকি তারা দখল করে নেবে, 7 সিস্টার নাকি তারা খেয়ে নেবে, এরকম এক একটা স্লোগান, মানে ঢাকা না দিল্লি, এরকম স্লোগানগুলো আমরা শুনতে অভ্যস্ত হয়ে গেছি ওপার বাংলা থেকে। তো এই রকম বিষয়গুলোকে 7 সিস্টার বলতে তারা কি বুঝিয়েছে? তারা বুঝিয়েছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোকে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। এবং কিছুদিন মাঝখানে এই বিষয়গুলো অনেকটা স্তীমিত হয়ে গেছিল নতুন সরকার গঠন হওয়ার পরে, কারণ তারেক রহমান তিনি কিন্তু আগে থেকে কড়া বার্তা দিচ্ছিলেন যে মৌলবাদীদের কোনো জায়গা নেই এবং এই মৌলবাদীদের তিনি কিন্তু কঠোর হাতে দমন করবেন বা তাদেরকে সেই
শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে আসবেন। তারপরে দেখা গেছিল যে তারেক রহমানের সরকার গঠন হওয়ার পরে এই সমস্ত যে মৌলবাদী কথাবার্তা বা একটা উত্তেজক বিষয়গুলো অনেকটাই স্তীমিত হয়ে গেছিল। ঠিক পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হলো, তারপরে কোনো এক অজ্ঞাত কারণে পদ্মা পার থেকে হঠাৎ করে এই পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বেশি মাত্রায় ইন্টারেস্ট দেখা যাচ্ছিল, মানে তারা অতি উৎসাহী হয়ে উঠেছিল। এবং যখনই পশ্চিমবাংলায় ক্ষমতা বদল হলো, তারপরে দেখা যাচ্ছে তারা কিন্তু যে একটা ইন্টারনাল হিট করা সেরকম প্রতিটা পদক্ষেপ নিয়ে তারা কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। এমনকি তাদের দেশের নির্বাচিত সরকারকে, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে পর্যন্ত প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে। এবং দেখা যাচ্ছে যে নতুন সরকার পশ্চিমবঙ্গের যখন তারা যে এই যে একটা বিরাট সীমানা রয়েছে, কারণ আপনারা জানেন যে ভারত বাংলাদেশের যে সীমানা তার মধ্যে একটা বিরাট অংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার শেয়ার করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু দীর্ঘ একটা আন্তর্জাতিক বর্ডার শেয়ার করছে, যার পরিমাণ হচ্ছে 2217 কিলোমিটার, অর্থাৎ দীর্ঘ আন্তর্জাতিক সীমানা। আর এই সীমানার মধ্যে 1648 কিলোমিটার মাত্র কাঁটাতার দেওয়া রয়েছে এবং 569 কিলোমিটার উন্মুক্ত। তো বুঝতেই পারছি যে এই উন্মুক্ত বর্ডারটাকে বাংলাদেশের যে সমস্ত মৌলবাদী শক্তিরা রয়েছে তারা কি হিসাবে ব্যবহার করত। কারণ এর আগে আমরা দেখেছি যে যখন এসআইআর হলো তখন এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন কত অবৈধ অনুপ্রবেশকারী আইডেন্টিফাই হয়েছে এবং ভারতবর্ষের শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষে যে একাধিক প্রদেশ রয়েছে সেই সমস্ত প্রদেশ থেকে কিন্তু এরকম প্রচুর অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে বিএসএফ মারফত ডিপোর্ট করা হয়েছে। আর এই নিয়ে বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ তারা নিজেরাই এই নিয়ে তাদের লোক ঢুকছে, তাদের দেশ থেকে লোক ঢুকছে ভারতবর্ষে, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি হুমকির মুখে পড়ছে, অথচ তারাই এই নিয়ে বড় বড় কথা বলছে, বড় বড় হুমকি দিচ্ছে ভারতবর্ষকে। শুধু সেটা একটা প্রবাদ রয়েছে না যে মুখে মারিতং জগৎ, অনেকটা ঠিক সেই রকমই আমরা দেখতে পাই তাদের ক্ষেত্রে। বাস্তবে হয়তো কতটা ক্যাপাসিটি রয়েছে সেটা জানি না, কারণ তাদের যে নতুন সরকার রয়েছে তারেক রহমানের সরকার, তিনি কিন্তু এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করছে না, অথচ তাদের ভেতরের যে ইন্টারনাল মৌলবাদী শক্তিগুলো রয়েছে তারা কিন্তু এই বিষয় নিয়ে অনেক মাতামাতি করছে। এরপরে যখন নতুন সরকার গঠন হলো পশ্চিমবঙ্গে, তারা কিন্তু একের পর এক কড়া বার্তা দিতে শুরু করলো। অর্থাৎ আগের যে তৃণমূল সরকার তারা যে একটা তাদের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে এবং এই অভিযোগের অনেক বাস্তব প্রমাণ আমরা পেয়েছি, একাধিক সময় পেয়েছি, যে তারা নাকি সংখ্যালঘু তোষণ করে এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের ওপর ভিত্তি করে তারা একটা বিরাট মার্জিনে জয়লাভ করে এতদিন ক্ষমতা দখল করে বসেছিল। সেই রকম অভিযোগকে যখন দেখা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা বিরাট নাম বাতিল হয়েছে এবং তারপরে যখন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে দেখা গেল যে ক্ষমতা চেঞ্জ, তারপরে নতুন রাষ্ট্রবাদী সরকার আসার পরে তারা যখন একের পর এক বার্তা দেওয়া শুরু করলো এবং একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করলো এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, তখন দেখা যাচ্ছে যে পদ্মা পার থেকে হুমকি উঠে আসছে। কিন্তু আবারও বলছি যে তাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু স্পিকটি নট, তিনি এই বিষয় নিয়ে একটাও কোনো উচ্চবাচ্য করেননি। এটা তার বিচক্ষণতা বা তার একটা দূরদর্শিতা, রাজনৈতিক দূরদর্শিতা বলা যেতে পারে। তো ভারতের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশ যদি বজায় রাখে তাহলে আখেরে লাভ বাংলাদেশের, সেটা তারেক রহমান খুব ভালোভাবেই জানে এবং বাংলাদেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বরা রয়েছে, কারণ শুধুমাত্র এই মৌলবাদীদের ভাষণই আমরা শুনতে পাচ্ছি না বা এদের মধ্যেই বাংলাদেশ সীমাবদ্ধ নেই, বাংলাদেশে প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বরা রয়েছেন যারা কিন্তু অনেক সদর্থক বার্তা দিচ্ছেন, ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করার বার্তা দিচ্ছেন এবং এই সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়ে একটা যৌথ দ্বিপাক্ষিক যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেটাকে যাতে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় নিজেদের দেশের প্রগতির স্বার্থে, নিজের দেশের অর্থনৈতিক আর্থসামাজিক পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে সেই রকম বার্তা দিচ্ছেন। তো যারা এই ধরনের বার্তা দিচ্ছেন বা ওই যে একটু আগে বললাম সেভেন সিস্টার নিয়ে যারা হুমকি দিচ্ছিলেন বা যারা বর্তমান পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে, শুভেন্দু অধিকারীর সরকার রয়েছে, যে রাষ্ট্রবাদী সরকার রয়েছে, সেই সরকারের বিরুদ্ধে যারা পদ্মা পার থেকে বার্তা দিচ্ছেন তাদেরকে বলছি যে এই যে ভারত বাংলাদেশ সীমান্তের যে উন্মুক্ত বর্ডার রয়েছে না, সেই বর্ডারে ভারত
কাঁটাতার দেবে এবং সেটা আন্তর্জাতিক নিয়ম মেনে দেবে এবং প্রতিটা দেশের এটা অধিকার রয়েছে। এবং ভারত বিশ্বের কততম শক্তিশালী দেশ সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন, কারণ আমি মিলিটারি পাওয়ারফুল কান্ট্রির কথা বলছি এবং ইকোনমি পাওয়ারফুল কান্ট্রির কথাও বলছি। সেই জায়গাটা বাংলাদেশ কিন্তু ওই জায়গাটায় নেই, ভারতের সঙ্গে সম্মুখ সমরে বা অর্থনৈতিক হোক বা সামরিক শক্তিতে পেরে ওঠার মতো জায়গায় নেই। কিন্তু ভারত তার নিজের ধৈর্য শক্তি দেখিয়েছে এবং দেখাচ্ছে, আগামী দিনেও দেখাবে। এটাই ভারতের একটা ওই যে প্রবাদ রয়েছে না, যে আমরা একাধিকবার, মানে সংস্কৃতিতে প্রবাদ রয়েছে, সেটা অনেক বাংলাদেশের এইসব মৌলবাদীদের না জানারই কথা, যেটা আমরা প্রধানমন্ত্রীর মুখে একাধিকবার বার্তা শুনি, বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা পৃথিবীকে একটা নিজের আত্মীয়তা মনে করে নিয়ে সেইভাবে আত্মীয়ের সম্পর্কের মধ্যে মিলেমিশে থাকা, সেটাতেই ভারত বিশ্বাস করে। কিন্তু ওই যে আরেকটা কথা, যদি কেউ চোখে চোখ রেখে নিয়ে আঁক দেখাতে আসে, মানে যেটা প্রধানমন্ত্রীর কথা, আগার কোই আগ দিখায় তো হাম ভি পাল্টা জবাব দেঙ্গে, এই টাইপের অনেকটা ভারত কিন্তু এই ভাষাতে বিশ্বাস করে। এটা বাংলাদেশের মৌলবাদীরা যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো, এবং তারেক রহমানের মতো বিচক্ষণ ব্যক্তিরা যত তাড়াতাড়ি বাংলাদেশের আভ্যন্তরীণ এই সমস্যাগুলো, এই মৌলবাদীর সমস্যাগুলো, এই হুমকির সমস্যাগুলোকে যত তাড়াতাড়ি সমাধান করতে পারবে, সেটা দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরও অনেক বেটার জায়গায় নিয়ে যাবে। এবং ভারত এবং বাংলাদেশের যে সীমানা, আন্তর্জাতিক সীমানা, সেই সীমানায় যদি কাঁটাতার তাড়াতাড়ি বসে, তাহলে একাধিক যে অভিযোগগুলো উঠে আসছে, মানে চোরাচালান, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে চোরা কারবারিদের চোরাচালান, মানব পাচার বা অবৈধভাবে অনুপ্রবেশ, এই সমস্যাগুলো না বাংলাদেশের কাছে থাকবে না ভারতের কাছে থাকবে। এইরকম একটা দূরদৃষ্টি সম্পন্ন বিষয় নিয়েই কিন্তু ভারত অতি দ্রুত এই যে উন্মুক্ত কাঁটাতারবিহীন যে 569 কিলোমিটার যে আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে, সেই সীমানাকে কাঁটাতারের মধ্যে দিয়ে দুই দেশের এই সমস্ত সমস্যাকে একবারে সমাধান করার চেষ্টা করে চলেছে। এবং এই লক্ষ্যেই কিন্তু নতুন সরকার বা ভারত সরকার আগামী দিনেও কাজ করবে। তো এই মৌলবাদীদের জন্য এইটুকুই শুধু বার্তা দেওয়ার ছিল যে এই বিষয়টা আন্তর্জাতিক বিষয় এবং দুই দেশের পক্ষে একটা সদর্থক বিষয়, যেটা দুই দেশের রাষ্ট্রপ্রধানরা বা রাষ্ট্রশক্তিরা এই দুই বিষয়টাকে সমর্থন করছে বা সদর্থকভাবে দেখছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। চলুন পরবর্তীতে অন্য কোনো একটা বিষয় নিয়ে পরবর্তী বার্তা দেব।